আপনি কি এখন ফিক্সড ডিপোজিট বা এফডি করার কথা ভাবছেন? তাহলে এই মুহূর্তটা আপনার জন্য সোনার সুযোগ হতে পারে। কারণ 2026 সালে এপ্রিল মাসে ভারতীয় ব্যাংকগুলো এফডি সুদের হার বাড়াতে শুরু করেছে। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ কেন বাড়ছে এফডি সুদ? বর্তমানে ব্যাংকগুলোর সামনে একটি বড় সমস্যা তৈরি হয়েছে। ঋণ বা লোন দেওয়ার হার দ্রুত বাড়ছে, কিন্তু জমা বা ডিপোজিট সেই হারে বাড়ছে না। সংখ্যায় বললে ক্রেডিট গ্রোথ প্রায় 16%, ডিপোজিট গ্রোথ প্রায় 13%। অর্থাৎ ব্যাংক যত টাকা লোন দিচ্ছে তার তুলনায় কম টাকা জমা পাচ্ছে। ফলে তৈরি হচ্ছে ফান্ডিং স্কুইজ বা টাকার ঘাটতি। এই সমস্যার সমাধান কি? বেশি মানুষকে টাকা জমা করতে উৎসাহ দেওয়া, আর সেই কারণেই এফডি সুদের হার বাড়ানো হচ্ছে। এবার আসি, কোন ব্যাংক কত সুদ দিচ্ছে? সবচেয়ে বেশি সুদ দিচ্ছে স্মল ফাইন্যান্স ব্যাংক। ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাংক সুদ প্রায় 8.60% বিশেষ মেয়াদে। সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাংক সুদ প্রায় 8.40%। এবার প্রাইভেট ব্যাংকগুলো। আইডিএফসি ফার্স্ট ব্যাংক প্রায় 7.40%। কোটাক মাহিন্দ্রা ব্যাংক প্রায় 6.80%। পাবলিক সেক্টর ব্যাংক বা সরকারি ব্যাংক। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক প্রায় 6.60%। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া প্রায় 6.45%। স্মল ফাইন্যান্স ব্যাংক বেশি সুদ, প্রাইভেট ব্যাংক মাঝামাঝি, পিএসইউ ব্যাংক তুলনামূলক কম। এবার গুরুত্বপূর্ণ বিষয়, সিনিয়র সিটিজেন্স বা প্রবীণদের জন্য আলাদা সুবিধা আছে। সাধারণ গ্রাহকদের তুলনায় 0.5% থেকে 0.8% বেশি সুদ, অর্থাৎ অনেক ক্ষেত্রে 8% বা তার বেশি রিটার্ন। এখন প্রশ্ন, আরবিআই কি সুদের হার বাড়িয়েছে? উত্তর না। রেপো রেট এখনো প্রায় 5.25% কাছাকাছি। তাহলে এফডি সুদ বাড়ছে কেন? এর পিছনে কয়েকটি বড় কারণ আছে। প্রথম কারণ, লোন ডিমান্ড খুব বেশি। মানুষ এখন বেশি লোন নিচ্ছে, হোম লোন, কার লোন, পার্সোনাল লোন। দ্বিতীয় কারণ, মানুষ এফডি কম করছে, কারণ অনেকেই টাকা দিচ্ছে শেয়ার মার্কেটে বা মিউচুয়াল ফান্ডে। তৃতীয় কারণ, বাজারে সুদের হার বাড়ার ইঙ্গিত। 10 বছরে সরকারি বন্ডে ইয়েল্ড প্রায় 7% ওপরে। এর মাঝে মার্কেট বলছে ভবিষ্যতে সুদের হার বাড়তে পারে। চতুর্থ কারণ, ব্যাংকগুলো এখন সিডিএস বা সার্টিফিকেট অফ ডিপোজিটের উপর নির্ভর করে। এতে তাতে খরচ বাড়ছে, আর সেই খরচ তারা এফডি সুদ বাড়িয়ে মেটাচ্ছে। এখন আসল প্রশ্ন, আপনার জন্য এটা সুযোগ নাকি ঝুঁকি? সুযোগ কেন? এখন এফডি করলে বেশি সুদ পাওয়া যাবে, আগের তুলনায় রিটার্ন বেশি, কিন্তু ঝুঁকিও আছে। যদি ভবিষ্যতে সুদ আরো বাড়ে তাহলে আপনি কম রেটে আটকে যেতে পারেন। তাই কি করবেন? স্ট্র্যাটেজি 1, সব টাকা একসঙ্গে এফডি করবেন না। স্ট্র্যাটেজি 2, ল্যাডারিং ব্যবহার করুন। মানে কিছু 1 বছরের এফডি, কিছু 3 বছরের, কিছু 5 বছরের। স্ট্র্যাটেজি 3, স্মল ফাইন্যান্স ব্যাংকে এফডি করার আগে ঝুঁকি বুঝে নিন, কারণ সুদ বেশি মানে সবসময় নিরাপদ নয়। এখন একটা বড় প্রশ্ন, এফডি কি এখনো ভালো ইনভেস্টমেন্ট? উত্তর, যদি আপনি নিরাপদ রিটার্ন চান, হ্যাঁ। যদি বেশি রিটার্ন চান তাহলে অন্য অপশন ভাবতে হবে। কারণ এফডি ফিক্সড রিটার্ন, মিউচুয়াল ফান্ড ইকুয়ালিটি ইকুয়াল ভ্যারিয়েবল রিটার্ন। তাই আপনার লক্ষ্য অনুযায়ী সিদ্ধান্ত নিন। বর্তমানে ব্যাংকগুলো এফডির জন্য লড়াই করছে, কারণ তাদের টাকার দরকার, আর এই পরিস্থিতিতে সাধারণ মানুষের জন্য সুযোগ তৈরি হয়েছে। তাই যদি আপনি সেফ ইনভেস্টমেন্ট খুঁজছেন, এখনই এফডি রেট কম্পেয়ার করুন, সঠিক মেয়াদ বেছে নিন এবং স্মার্টভাবে বিনিয়োগ করুন। কারণ সঠিক সময়ে নেওয়ার সিদ্ধান্ত আপনার ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা গড়ে দিতে পারে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ। ভারতের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংকগুলির মধ্যে অন্যতম এইচডিএফসি ব্যাংক হঠাৎ করেই বড় ধাক্কার মুখে। 2026 সালের শুরুতেই শেয়ার বাজারে প্রায় 20% পতন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এটা কি কোনো বড় কেলেঙ্কারি, নাকি বাজারের অতিরিক্ত আতঙ্ক? এই বিভ্রান্তির কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি সংখ্যা, 17,250 কোটি। অনেকেই মনে করছেন এই বিশাল অঙ্কের সঙ্গে কোনো স্ক্যাম জড়িত, কিন্তু বাস্তবটা ঠিক তার উল্টো।
প্রথমেই পরিষ্কার করা যাক, 17,250 কোটি টাকা কোনো কেলেঙ্কারি অঙ্ক নয়, বরং এটি হলো মিউচুয়াল ফান্ডগুলির বিনিয়োগ। অর্থাৎ বড় বড় ফান্ড হাউস এই পতনের সুযোগে শেয়ার কিনেছে। কারা এই বিনিয়োগ করেছে? আইসিআইসিআই প্রুডেন্সিয়াল মিউচুয়াল ফান্ড, এসবিআই মিউচুয়াল ফান্ড। এরা বাই দ্য ডিপ স্ট্র্যাটেজি ব্যবহার করেছে। বাই দ্য ডিপ মানে কি? যখন কোনো ভালো কোম্পানির শেয়ার হঠাৎ কমে যায় তখন সেটিকে কম দামে কিনে নেওয়া। অর্থাৎ এই বিনিয়োগকারীরা বিশ্বাস করছে দীর্ঘমেয়াদী এই ব্যাংক আবার ঘুরে দাঁড়াবে। এবার প্রশ্ন, শেয়ার এতটা পড়ল কেন? এই পতনের পিছনে সবচেয়ে বড় কারণ আতঙ্ক এবং কর্পোরেট গভর্নেন্স নিয়ে উদ্বেগ। বিশেষ করে একটি ঘটনা বাজারে বড় প্রভাব ফেলে। পার্ট টাইম চেয়ারম্যান অতনু চক্রবর্তীর হঠাৎ পদত্যাগ। এই পদত্যাগ হঠাৎ হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে সন্দেহ তৈরি হয়। ফলে কি হয়? বিদেশি বিনিয়োগকারীরা বিক্রি শুরু করে, বাজারে প্যানিক সেলিং শুরু হয়, শেয়ারের দাম দ্রুত পড়ে যায়। তবে এখানেই শেষ নয়, আরও কিছু ইস্যু সামনে আসে। প্রথমত, ক্রেডিট সুইস 81 বন্ড বিতর্ক। অভিযোগ ওঠে এনআরআই গ্রাহকদের কাছে এটি ঝুঁকিপূর্ণ বন্ড ভুলভাবে বিক্রি করা হয়েছিল। এর ফলে কিছু সিনিয়র এক্সিকিউটিভকে সরিয়ে দেওয়া হয়। দ্বিতীয়ত, একটি আলাদা মামলা সিম সোয়াপিং জালিয়াতি নিয়ে, যা বোম্বে হাইকোর্টে ওঠে। যদিও এটি সরাসরি ব্যাংকের মূল ব্যবসার সঙ্গে যুক্ত নয়, তবুও বাজারে নেতিবাচক প্রভাব ফেলে। এই সব মিলিয়েই তৈরি হয় এক ধরনের নেগেটিভ সেন্টিমেন্ট। এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কি সত্যিই বড় সংকট নাকি সাময়িক ধাক্কা? বিশেষজ্ঞরা বলছেন এটি মূলত সেন্টিমেন্ট ড্রাইভেন কারেকশন, অর্থাৎ আতঙ্কের কারণে দাম পড়েছে। ব্যবসার মৌলিক ভিত্তি এখনো শক্তিশালী। এই জায়গাতেই মিউচুয়াল ফান্ডগুলির ভূমিকা গুরুত্বপূর্ণ। তারা আতঙ্কে বিক্রি করেনি, বরং সুযোগ বুঝে কিনেছে। এটি একটি বড় ইঙ্গিত। বড় বিনিয়োগকারীরা এখনো কোম্পানির উপর আস্থা রাখছে। এখন আসি ভবিষ্যতের দিকে। শর্ট টার্ম বা স্বল্প মেয়াদে বাজারে অস্থিরতা থাকতে পারে, শেয়ারের দাম ওঠানামা করতে পারে। মিডিয়াম টু লং টার্ম, যদি গভর্নেন্স ইস্যু মিটে যায় এবং ব্যবসা স্বাভাবিক থাকে, তাহলে পুনরুদ্ধারের সম্ভাবনা রয়েছে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, ভারতের ব্যাংকিং সেক্টরে এইচডিএফসি ব্যাংক এখনও অন্যতম শক্তিশালী প্লেয়ার। বিশেষ গ্রাহক ভিত্তি, স্থিতিশীল লোন বুক, শক্তিশালী ব্র্যান্ড ভ্যালু। তাই অনেক বিনিয়োগকারী এটিকে টেম্পোরারি কারেকশন হিসেবেই দেখছেন। তবে সতর্কতাও রয়েছে। কর্পোরেট গভর্নেন্স ইস্যু, ম্যানেজমেন্টের স্বচ্ছতা, ভবিষ্যতের সিদ্ধান্ত, এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। সবশেষে বলা যায় 17,250 কোটি স্ক্যাম নয়, এটি আসলে 17,250 কোটির বিশ্বাস। একদিকে ছোট বিনিয়োগকারীদের আতঙ্ক, অন্যদিকে বড় ফান্ডগুলির আস্থা। এই দুয়ের লড়াইতেই ঠিক হবে এইচডিএফসির ব্যাংকের ভবিষ্যৎ। আপনি যদি বিনিয়োগকারী হন তবে আতঙ্কের সিদ্ধান্ত নেবেন না, তথ্য যাচাই করে সিদ্ধান্ত নিন। কারণ বাজারে সবচেয়ে বড় শক্তি হলো ধৈর্য এবং সঠিক তথ্য। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।